স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে ভারতকে দাদাগিরি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা নিয়ে ভারতের অবস্থান বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে। 2 দিনব্যাপী অবস্থান কর্মসূচি ঘিরে তিস্তার তীরে ঢল নেমেছে মানুষের। তারা বলছেন, ভারতের বৈষম্যমূলক আচরণের কারণেই তিস্তা বর্ষায় আগ্রাসী আর শুষ্ক মৌসুমে মরা নদীতে পরিণত হয়। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে স্লোগানে মুখর উত্তরাঞ্চল। খণ্ড খণ্ড মিছিলের স্রোত মিশেছে নাব্য হারিয়ে তিস্তার বুকে জেগে ওঠা ধুধু বালুচরে। তিস্তা নদীর ন্যায্য হিস্সা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন অঞ্চলের মানুষ সমবেত হয়েছেন 11টি পয়েন্টে। এটা যাতে খনন কাজ শুরু করে দেয়, 2 পাশে যাতে অফিস আদালত কলকারখানা হয়, এই আশাবাদ নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। কোন সরকার আজ যাবত আজকে তিস্তা নদীর ভাঙন কেউ আজকে আমাদের পাশে দাঁড়ায় নাই। নদীপাড়ের বাসিন্দারা বলছেন, পানি বন্টন নিয়ে ভারতের বৈষম্যমূলক আচরণের কারণে তিস্তা বর্ষায় আগ্রাসী আর শুষ্ক মৌসুমে মরা নদীতে পরিণত হয়। এভাবে নিঃস্ব হয়েছে লাখো পরিবার। গোয়াল ভরা গরু এবং গোলা ভরা ধান ছিল, আমাদের অনেক বিঘা জমি ছিল, সব নদীর বুকে চলে গেছে। এই নদী সব সময় ভাঙে, আমরা একটা করে বাড়ি 7বার 8বার করে আমাদের এই এলাকার মানুষের বাড়ি ভাঙে যায়। আমরা এবার এর সঠিক বাস্তবায়ন চাই, এটা আমাদের দাবি, এটা উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি। তিস্তা নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে 2 দিনের এই কর্মসূচিতে সাধারণ মানুষের সাথে যোগ দেন বিএনপি নেতারা। জানান, তিস্তা নিয়ে ভারতের অবস্থান বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে। তিস্তার পানির ন্যায্য হিস্সা আমরা চাই। আর একটা দাবি রয়েছে আমাদের, তিস্তাকে শাসন করা, ড্রেজিং করা, এখানে শিল্প কারখানা তৈরি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, সেটা আমরা দাবি করি। অনতি বিলম্বে সেই প্রকল্প যাতে চালু করা হয়। দুপুরের পর তিস্তা রেল সেতু পয়েন্টে সমাবেশে যোগ দিয়ে তিস্তা ইস্যুতে ভারতের সমালোচনা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অন্তর্বর্তী সরকারকে পানির ন্যায্য হিস্সা নিয়ে ভারতের সাথে কথা বলতে আহ্বান জানান ফখরুল। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। অন্তর্বর্তীকালীন সরকার কথায় তো বলেন যে আপনারা নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই। বিএনপি মহাসচিব তার বক্তব্যে বলেন, নির্বাচন দিলে দেশের অস্থিতিশীল পরিস্থিতি আর থাকবে না। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না, শান্তি আসবে, একটা স্থিতিশীলতা আসবে। 2 দিনের অবস্থান কর্মসূচিতে রয়েছে বিভিন্ন ধরনের খেলা, ভাওয়াইয়া, নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীর তীরে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি সম্পর্কে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, আজ সারাদিন ব্যাপী আমরা দেখেছি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে যে অবস্থান কর্মসূচি হয়েছে, সেই অবস্থান কর্মসূচিতে জনতার ঢল নেমেছে। এখন সারাদিন পর এসে আপনি কি অবস্থা দেখছেন কর্মসূচির? দর্শক, মাজেদ মাসুদের সাথে এই মুহূর্তে আমরা সংযুক্ত হতে পারছি না। আমরা নিশ্চয়ই পরবর্তীতে চেষ্টা করব তার সাথে আবারও সংযুক্ত হতে। আমরা যাচ্ছি পরবর্তী সংবাদে। নির্বাচন যত দেরি হবে ততই সংকট ও ষড়যন্ত্র বাড়বে, আর জনগণের প্রতিনিধি ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনে আহত সাংবাদিক ও তাদের পরিবারের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। বলেন, বৈষম্যবিহীন দেশ করতে হলে সবার আগে জনগণের রাজনৈতিক ও ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। তার মতে, মৌলিক অধিকার নিশ্চিত না করতে পারলে কোনো সংস্কারই গ্রহণ করবে না মানুষ। তাই দ্রুত নির্বাচন দিয়ে রাজনীতিকদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। যত দেরি হবে নির্বাচনে
তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। যে যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোন সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট চায় ষড়যন্ত্রকারীরা, এমন মন্তব্য করেছেন বিএনপির নেতারা। বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে জেলায় জেলায় সভা সমাবেশ থেকে দলটির শীর্ষ নেতারা বলছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক মৃত্যু হয়েছে আওয়ামী লীগের। টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, এখনও প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে, আর তাদের দমন করতে সরকার কেন ব্যর্থ হচ্ছে জানতে চান তিনি। আওয়ামী লীগের প্রেতাত্মারা যারা এখনো প্রশাসনের ভিতরে বসে আছে, তাদেরকে কেন তারা দমন করতে ব্যর্থ হচ্ছে, এই প্রশ্ন আজকে বাংলাদেশের মানুষকে অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। কক্সবাজারের গোলচত্বর মাঠের সমাবেশে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে। বাংলাদেশে বিএনপিকে আপনারা একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক দল হিসাবে আপনারা পরিচালিত করবেন, প্রতিষ্ঠিত করবেন, এই দলে অন্তর্ভুক্ত হবেন, এই দলের ছায়াতলে থাকবেন। চাঁদপুরের সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বলেন, ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র। যারা এই ষড়যন্ত্র করে, আপনারা মনে রাখবেন, যখন এই বাংলাদেশ নির্বাচন হবে, ওই দলকে আপনারা কড়া গণতান্ত্রিক জবাব দেবেন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বিএনপি হতে দিবে না। মাদারীপুরের লেকের পাড়ে জেলা বিএনপির সমাবেশে এ হুঁশিয়ারি দেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এই নির্বাচন নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে। যে ষড়যন্ত্র, আজকে একজন বলছে সংস্কার, একজন বলছে স্থানীয় নির্বাচন, একজন বলছে নির্বাচন। আমরা বলছি জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন আমরা হতে দেব না। এদিকে ভোলায় বিএনপির সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহিরুদ্দিন স্বপন বলেন, দেশের সকল সংকটের সমাধান হচ্ছে একমাত্র জাতীয় নির্বাচন। নেত্রকোনার পুরাতন কালেক্টরেট মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। মুস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নতুন দল গড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনের অগ্রভাগে থাকা একদল শিক্ষার্থী। স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করা নতুন ছাত্র সংগঠনটি লেজুর ভিত্তিক হবে না, স্বতন্ত্রভাবে কাজ করার কথা জানিয়েছেন নেতারা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। শিগগির এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আজ এবং আগামীকাল এই সংগঠনের সদস্য সংগ্রহ ও জরিপ চলবে। কালচারাল দ্বন্দ্বের বাইরে গিয়ে মধ্যমপন্থী ছাত্ররাজনীতিকে প্রতিষ্ঠা করা সাপেক্ষে আমরা এই সিদ্ধান্তটি নিব। এবং দ্বিতীয়ত, ফ্যাসিবাদকালীন সকল শিক্ষা পরিসরে পরিকল্পিতভাবে যে রাজনৈতিক ডিসএম্পাওয়ারমেন্ট করা হয়েছে এবং গণতান্ত্রিক ব্যবস্থার শিক্ষার্থী সংসদ কাঠামোকে অকার্যকর রাখা হয়েছে, নতুন রাজনীতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী সংসদ কাঠামো পুনর্বহালের সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হবে। জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের জুলাই শহীদ এবং যারা আহত হয়েছেন তাদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এর ভিত্তিতে তারা সনদ, পরিচয়পত্রের পাশাপাশি এককালীন ও আজীবন ভাতা পাবেন। শিগগিরই এই সংক্রান্ত জুলাই নীতিমালা এবং অধিদপ্তর হতে যাচ্ছে। দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম। তিনি জানান, অভ্যুত্থানের শহীদদের প্রতিটি পরিবারকে এককালীন 30 লাখ টাকা করে দেওয়া হবে, আর আহতদের এবি এবং সি এই 3টি ক্যাটাগরিতে ভাগ করে ভাতা ও সরকারি সুবিধা দেওয়া হবে। প্রথম ক্যাটাগরিতে গুরুতর আহতদের এককালীন 5 লাখ এবং প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা দেওয়া হবে। দ্বিতীয় ক্যাটাগরিতে এক অঙ্গহানি হয়েছে এমন ব্যক্তিদের এককালীন 3 লাখ এবং মাসে 15,000 টাকা করে ভাতা দেওয়া হবে। আর তৃতীয় ক্যাটাগরিতে সামান্য আহতদের অগ্রাধিকার ভিত্তিক চাকরি ও পুনর্বাসনের সুযোগ পাবেন, তারা ভাতা পাবেন না।
এই সপ্তাহে অধিদপ্তর আমার মনে হয় এটা শেষ হয়ে যাবে, অধিদপ্তর হয়ে যাবে। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো, এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন। রাজস্ব বাড়াতে সারা দেশকে করের আওতায় আনতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা। এদিকে খাদ্য উপদেষ্টা জানিয়েছেন, রমজানে ৩০ টাকা দরে ৫০ লাখ পরিবারকে দেওয়া হবে ১৫ কেজি করে চাল। এই কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করতে ডিসিদের নির্দেশনা দেন তিনি। 3 দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে ধারাবাহিকভাবে বৈঠক করেন উপদেষ্টারা। ব্যবসা এবং পেশাজীবীদের ট্যাক্স দেয় উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন অর্থ উপদেষ্টা। আমাদের এমপ্লয়মেন্টটা বাড়াতে হবে এবং লোকাল লেভেল এমপ্লয়মেন্টটা জেনারেট করা একটু সহজ। বড় বড় মেগা প্রজেক্টটাতে বড় বড় যন্ত্রপাতি আনবেন, ইনফ্রাস্ট্রাকচার হবে, ক্যাপিটাল ফরমেশন হবে, কিন্তু আউটপুটটা আসতে 10-15 বছর লাগবে, যেটাকে আমরা জেস্টেশন গ্যাপ বলি। আমরা এখন এডিপিতে আপনি দেখবেন আমরা যেগুলো যে লোকাল বেস, লোকাল নিড, এগুলো করলে সুবিধা কি আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে এবং এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এছাড়া রমজানে সুলভ মূল্যে চাল বিতরণে সরকারি কর্মসূচি নিবিড়ভাবে তদারকি করতে জেলা প্রশাসকদের তৎপর হওয়ার পরামর্শ দেওয়া হয়। 122টা কেন্দ্র আছে, 70টা ট্রাক আছে, টিসিবি ট্রাক ছাড়াও আচ্ছা, এগুলির মাধ্যমে চাল যাচ্ছে, আটা যাচ্ছে। তো এইগুলি যাবে রোজার মাসে। এটাকে আরও জোরদার করার জন্য সকল ক্ষেত্রে খাদ্য বিভাগে তদারকি থাকবে এবং আমাদের ম্যাজিস্ট্রেটরা থাকবে, আর আমাদের মন্ত্রণালয় থেকে তদারকি থাকবে। খাদ্য উপদেষ্টা জানান, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনে জেলা প্রশাসকদের যথাযথ ভূমিকা নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার। তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে। আমি আশা করব, আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, ভালো ফল পাবো। নৌ পরিবহন উপদেষ্টা বলেন, আগে যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো হবে এবারের নির্বাচন। এখন আমরা যখন নির্বাচন করি তখন তো ওই প্রেক্ষাপট ছিল না, তো অল দ্য ডিসিজ অফ ওয়ার্ক, এবং আমি যা চোখে দেখেছি ভেরি নিরপেক্ষ হার্ড ওয়ার্ক। বাকিটা যেটা আছে ডেপুটি কমিশনার এখন যারা আছেন তারা ডেফিনেটলি গত কথা মনে রেখেছেন, অত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা নয়, এবং এটা আমি মনে করি নির্বাচন কমিশনার যারা এখন আছেন they will take care of it. আশা করি ভালো হবে এই কারণে যে we are not interested. গ্রীষ্মে লোডশেডিং এর ক্ষেত্রে কোনো বৈষম্য না রাখতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়ার কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। তাহলে আমরা আশা করি যে রোজার মাসে মানে বিদ্যুতের চাহিদা এবং সরবরাহের মধ্যে একটা ভালো আমরা দেখতে পাবো এবং আসন্ন গ্রীষ্মকাল। জেলা প্রশাসকদের প্রস্তাবনা বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলেও জানান উপদেষ্টারা। তাহলে কিন্তু আমরা 2 থেকে 3 হাজার মেগাওয়াট বিদ্যুৎ। বিজন কুমার দাস, ডিভিসি নিউজ, ঢাকা। স্বল্প দামে শুধু চাল, ডাল ও পেঁয়াজ নয়, পহেলা রমজান থেকে 28শে রমজান পর্যন্ত রাজধানী সহ সারা দেশে সাশ্রয়ী মূল্যে ব্রয়লার মুরগি, ডিম, দুধ ও গরুর মাংস বিক্রি হবে। ঢাকার 25টি পয়েন্ট সহ সারা দেশে ন্যায্য দামে সব পণ্য বিক্রি করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। দুপুরে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এসব তথ্য জানান। বলেন, আসন্ন রমজানে আমিষের সরবরাহ নিশ্চিত করা এবং দাম নিয়ন্ত্রণে পহেলা রমজান থেকে মাছ, মাংস, দুধ ও ডিম বিক্রি করা হবে। ব্রয়লার মাংস প্রতি কেজি 250 টাকা, দুধ প্রতি লিটার 80 টাকা, প্রতি ডজন ডিম 114 টাকা এবং প্রতি কেজি গরুর মাংস 650 টাকায় পাওয়া যাবে বলে জানান তিনি। যারা যারা সংশ্লিষ্ট প্রত্যেকেই চেষ্টা করছে যে কি করে রমজান মাসে দ্রব্যমূল্য একটু স্বাভাবিক পর্যায়ে রাখা যায়। পয়লা রমজান থেকে 28শে রমজান পর্যন্ত আমরা ঢাকা শহরে ড্রেস ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ এবং গরুর মাংস সারা দেশে আমরা এটা সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম একটা নিয়েছে। দর্শক, আগেও যেমনটি জানিয়েছি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীর তীরে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি চলছে। সে সম্পর্কে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, 48 ঘন্টার অবস্থান কর্মসূচি চলছে, আজ সারাদিন সেখানে কর্মসূচি চলেছে, এখন রাত 9টার বেশি বাজে, কি অবস্থা দেখছেন আপনি?
তন্নি, আসলে কর্মসূচি যেহেতু লাগাতার কর্মসূচি, সেই কারণে কিন্তু এই কর্মসূচির যে স্থল সেটি যারা আন্দোলনকারী তারা কেউই ছাড়েননি। এখন রাতের প্রায় 9:30টার কাছাকাছি এখন পর্যন্ত এই স্থানে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের অবস্থান রয়েছে। আমরা দেখেছি সন্ধ্যার পর থেকেই জারি গান, পালা গান, ভাওয়াইয়া গান, নাটিকা, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে এবং মানুষজন একদিকে যেমন তিস্তায় হারানোর কষ্ট তাদের রয়েছে, অন্যদিকে আজকের এই আন্দোলনকে তারা কিন্তু উৎসব হিসেবেও অনেকেই উপভোগ করছেন, বিনোদনের একটি জায়গা হিসেবেও নিয়েছেন। এখানকার যে অবস্থা আমরা দেখছি, দিনভর যেমন মানুষের গগন বিদারে আর্তনাদ ছিল, তাদের না পাওয়ার বঞ্চনার গল্পগুলো যেমন তারা তুলে ধরছিলেন আলোচনা সভায় এবং গণমাধ্যমের সামনে, ঠিক রাতের বেলা আমরা যেমন দেখছি গ্রামীণ খেলাধুলার পরে এখন এসে জারি গান, পালা গান এবং নাটিকা, বিশেষ করে তিস্তা নদী অবলম্বনে একটি নাটিকা এখানে মঞ্চস্থ করা হয়েছে, যেটির নাম আত্মনাদ, নানাভাবে সাড়া জাগিয়েছে। আগামীকালও দিনভর কিন্তু এখানে আন্দোলন রয়েছে এবং বিকেল 5টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যুক্ত হবেন এবং এর মধ্য দিয়ে কালকে রাতেই কিন্তু এই লাগাতার কর্মসূচি শেষ হবে। তবে মানুষজনের কথা, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা দফায় দফায় আন্দোলন করতেই থাকবেন। ধন্যবাদ আপনাকে মাজেদ। দর্শক, আমাদের সহকর্মী মাজেদ মাসুদ যুক্ত হয়েছিলেন তিস্তার তীরে অবস্থান কর্মসূচি ঘিরে। শুধু তৌহিদি জনতা নয়, মবের নামে যারাই বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্তর্বর্তী সরকারের কেউ দুর্নীতিতে যুক্ত হলে তা প্রকাশ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। রাজধানীতে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে এসব কথা বলেন উপদেষ্টা। বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নয়, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এর আগে ইনভেস্টিগেশন করো, যদি এর সত্যতা পাওয়া যায় আমরা অবশ্যই তার ক্ষেত্রে অ্যাকশন নিই। এই 6 মাসে আগের থেকে দুর্নীতি অনেক কম, তারপরও এটা সহনীয় পর্যায়ে আসে নাই। এই দুর্নীতি আরো কমতে হবে। যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের ডাকা মঙ্গলবারের হরতাল মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমাদের পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা আছে, প্রস্তুতি আছে, আমরা কাজ করতেছি। অতীতেও দিছে তো, গত 1-1.5 মাসে তো এরকম প্রোগ্রাম ফেসবুকে আরও দিছে, সেগুলো আমরা মোকাবেলাও করছি। তবে ল অ্যান্ড অর্ডার গুড, অল আউট প্রস্তুতি আছে। আবার ডিপ্লয়মেন্ট থাকবে, কোনো ইয়ে নেই, আপনারা আশঙ্কিত হবেন না, কোনো কিছু ঘটবে না, কোনো কিছু ঘটবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির আগ মুহূর্তে আবারও আলোচনায় ভারত পাকিস্তান দ্বন্দ্ব। নিজেদের স্টেডিয়ামে অংশগ্রহণকারী বাকি দেশগুলোর পতাকা উড়ালেও ভারতের পতাকা উড়ায়নি পিসিবি। সেই ইস্যু নিয়ে গরম ভারতীয় গণমাধ্যম। এরই ফাঁকে পাকিস্তানে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। লাহোর ফোর্টে হয়েছে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। পর্দা উঠতে দুদিনও বাকি নেই চ্যাম্পিয়ন্স ট্রফি, যা ঘিরে কৌতূহলের শেষ নেই ক্রিকেট ভক্তদের মাঝে। কিন্তু এখনো অবসান হয়নি ভারত পাকিস্তান দ্বন্দ্বের। সেই আগুনে ঘি ঢেলেছে পাকিস্তান। নিজেদের স্টেডিয়ামে অংশগ্রহণকারী অন্য দেশগুলোর পতাকা থাকলেও রাখা হয়নি ভারতের পতাকা। এতে নতুন করে আলোচনায় দুই দেশের দ্বন্দ্বের খবর। ভারতীয় একটি সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে। করাচির জাতীয় স্টেডিয়ামে আসরের 7 দলের পতাকার পাশে ভারতের পতাকা না থাকার ভিডিও ভাইরাল হয়েছে। ধারণা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে গত কয়েক মাস ধরে ভারতের দড়ি টানাটানির জবাব দিতে এমন কাণ্ড ঘটিয়েছে পিসিবি। এত কিছুর মাঝে কিংবদন্তি অনেক ক্রিকেটার টুর্নামেন্ট নিয়ে দিয়ে যাচ্ছেন নিজেদের প্রেডিকশন। তালিকায় এবার যোগ হয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার মাইকেল ক্লার্ক, যেখানে নিজ দেশকেই ফাইনালে দেখছেন না এই সাবেক অধিনায়ক, বরং শিরোপা দেখছেন ভারতের হাতে। এত আলোচনার মাঝে টুর্নামেন্টে অংশ নিতে অস্ট্রেলিয়া দল ইতিমধ্যে পৌঁছেছে পাকিস্তানে। আগামী 22 ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে তারা। অন্যদিকে লাহোর ফোর্টে অনেকটা নীরবে হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান। তা নিয়েও হচ্ছে সমালোচনা। টুর্নামেন্ট শুরুর 3 দিন আগে অনেকটা ঘরোয়া আয়োজনে এমন বৈশ্বিক আসরের উদ্বোধন নিয়েও সমালোচনা করছে ভারতীয় মিডিয়া। যদিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না অন্য দলের কোনো ক্রিকেটাররা, যেখানে শুধু উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট দল। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। অমর একুশে বইমেলায় নতুন নতুন বইয়ের সন্ধান করছেন বইপ্রেমীরা। মেলায় গল্প, কবিতা, উপন্যাসের পাশাপাশি প্রবন্ধ, গবেষণাধর্মী বা বিষয়ভিত্তিক বইয়ের চাহিদা বেড়েছে। শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক বিভিন্ন বইয়ের খোঁজে ভিড় করছেন স্টলে স্টলে।
যত দিন যাচ্ছে তত অনলাইনে বই পড়া ই-বুক জনপ্রিয় হয়ে উঠছে। এরপরও নতুন বইয়ের খোঁজে বইমেলায় প্রতিনিয়তই ভিড় করছেন পাঠক দর্শকদের পাশাপাশি বইপ্রেমীরা। গল্প, উপন্যাস, কবিতার বইয়ের ভিড়ে অনেকেই খুঁজে নিচ্ছেন আত্মজীবনী, সাক্ষাৎকার, দেশভাগ, ভাষা আন্দোলন, সাহিত্য সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ, ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে বাংলা বা ইংরেজিতে প্রকাশিত বই। এবার গবেষণাধর্মী বইয়ের পাঠক বেড়েছে। আমাদের আরও অনেক ধরনের বই আছে যেগুলো একটু ডিফারেন্ট ধাঁচের, তো সেই বইগুলোর চাহিদা আমি মোটামুটি ভালোই দেখছি। আত্মজীবনী যে বইগুলো আছে, যেমন রচনাবলী টাইপের যে বইগুলো আছে, তো সেইগুলো বেশি নিচ্ছে। গবেষণাধর্মী বইয়ের মধ্যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন একটা বই আসছে। নবীন প্রবীণ অনেকেই এবার বিষয় ধরে ধরে মেলায় এসে এসব বই খুঁজছেন, কিনছেনও। তবে এমন বইয়ের সংখ্যা মেলায় কম থাকায় হতাশাও প্রকাশ করেন বইপ্রেমীরা। তো নন ফিকশন ঘরানার আরও বইয়ের অবকাশ আছে। একটা ইংলিশে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে একটা বই যদি তুমি পাও তো নিয়ে এসো। ম্যাক্রো ইকোনমিক্স, সোশ্যাল স্ট্রাকচার, দেশের এগুলো নিয়ে অনেক বই খুব কম লেখা হয়, সো স্পেশালি রিসার্চ করা কম হয়। তাড়াহুড়ো নয়, বরং পরিকল্পনা মাফিক সারা বছর গবেষণা করে এ ধরনের বই প্রকাশ করা হয়। তাই মননশীল গবেষণা সম্পাদনা ও রচনাবলী একটি নির্দিষ্ট শ্রেণীর পাঠকদের কাছে গুরুত্ব পায় বলছেন প্রকাশকরা। সিরিয়াস কিছু পাঠক আছে যারা আত্মজীবনী, প্রবন্ধ টাইপ, ইতিহাস, বাংলাদেশ স্বাধীনের আগের ইতিহাস, উপমহাদেশের ইতিহাস, বিশ্ব ইতিহাস, এই ধরনের বইগুলোর চাহিদা বরাবরই আছে। আমাদের ম্যাক্সিমামই পাঠক হচ্ছে ইউনিভার্সিটির শিক্ষক এবং ছাত্ররা আর কি। এছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন এবং যারা বিশেষ করে গবেষণার কাজে জড়িত, তাদেরই আমাদের মূল পাঠক। প্রবন্ধ, সাহিত্য, রাজনীতি, ইতিহাস, সকল ধরনের বই আমাদের এখানে পাবেন আপনি। জ্ঞানীগুণী বা দার্শনিক গবেষণা ধর্মী বিষয়গুলো পড়াশোনা করেন তারা বেশি নিচ্ছে। গবেষণা ভিত্তিক নির্বাচিত বইয়ের কাটতি বাড়লেও গবেষণা বই আরও বেশি প্রকাশ করার আহ্বান ছিল পাঠকদের। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে আমার ভাষার চলচ্চিত্র উৎসব। 5 দিনের উৎসবে স্থান পেয়েছে 16টি চলচ্চিত্র। 15ই ফেব্রুয়ারি শুরু হওয়া উৎসব চলবে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত প্রদর্শনী। ভাষার মাসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে 2002 সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে আমার ভাষার চলচ্চিত্র উৎসব। প্রতিবারের মতো এবারের 23তম আসর অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে। নতুন ও পুরাতন বাংলা সিনেমা এক ছাদের নিচে দেখতে পেয়ে খুশি দর্শনার্থীরা। আমার কাছে এখন পর্যন্ত সব মিলিয়ে খুবই অসাধারণ লাগছে। এরকম একটা ফেস্টিভ্যালের মতো একটা ভাইব ক্রিয়েট করেছে। আমি মুভি দেখতে আমার অনেক ভালো লাগছে। বাংলা চলচ্চিত্র যেটা প্রায় বিলুপ্ত প্রায়, তো এইভাবে একটা ফেস্টিভ্যালের মাধ্যমে যে আমাদেরকে টেনে নিয়ে আসছে, এটা অনেক একটা আনন্দের বিষয়, গৌরবের বিষয়। প্রত্যেক বছরই আসি, দেখা হয় মুভি, এই যে বন্ধু সহ আসছি। স্বল্প মূল্যে এমন চলচ্চিত্র উৎসবের আয়োজনকে সাধুবাদ জানান অনেকে। টিকিট বাজেট ফ্রেন্ডলি আর সহজেই দেখতে পারি, কোনো থিয়েটারে আলাদাভাবে যেতে হয় না। আর এখানে সবাই আমরা স্টুডেন্ট। আমি ক্যাম্পাসের না, বহিরাগত। আমি 3 বছর যাবত এই মুভি দেখতে আসি, তো আজকে আমি কাজল রেখা মুভিটা দেখতে আসছি। 50 টাকা দিয়ে যদি একটা ভালো মুভি দেখা যায় তাহলে সমস্যা কিসের, এর জন্য দেখতে আসা। সব থেকে বড় কথা যেটা আমরা স্টুডেন্ট, আমাদের একটা আয়ত্তের ভিতরে অল্প টাকার ভিতরে আমরা এটা দেখতে পারি। 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসব চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা অবধি 4টি সিনেমা প্রদর্শিত হবে। উন্মুক্ত থাকবে সবার জন্য। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।